প্রিয় ছাত্ররা, তোমরা নিঃসন্দেহে ভালো আছো। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অঞ্চল সম্পর্কে একটু ধারণা দিব তোমাদেরকে। আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, অঞ্চলের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আর কি। বিশ্ব আঞ্চলিক ধরন, এই কোর্সটার এই অংশটুকু অঞ্চল সম্পর্কে একটু তোমাদের ধারণা দিব আর কি। এটা অনার্স ফার্স্ট ইয়ারের ছেলেরাও এখান থেকে উপকৃত হবে, কারণ তাদেরও একটা কোর্স আছে আঞ্চলিক ভূগোল। এখানেও তারা অঞ্চলের এই ইয়ের থেকে বিশ্ব আঞ্চলিক ধরন আর কি, এখান থেকেও তারা একটা ধারণা পাবে আর কি। তো প্রথমেই আসি আমরা যে আমরা যে কথা বলি যে স্থান বা অবস্থান নিয়ে আর কি। কোনো একটা জায়গা, স্থান দুই ধরনের আছে আমরা জানি আর কি। একটা হচ্ছে দৃশ্যমান স্থান, আর একটা হচ্ছে অদৃশ্যমান স্থান। দৃশ্যমান স্থানের ইংলিশ হচ্ছে প্লেস, এবং অদৃশ্যমান স্থানের ইংলিশ হলো স্পেস। হ্যাঁ, একটা হলো দুইটাই স্থান হলো, একটা হলো প্লেস, আর একটা হলো আরেকটা স্থান স্পেস। একটা হচ্ছে ভিজুয়াল, একটা দেখা যায়, আর একটা হচ্ছে দেখা যায় না। হ্যাঁ, এখান থেকে 10 ফিট উঁচু, এখান থেকে মাটি থেকে 10 ফিট উঁচু, এটা দেখা যায় না, বাট এটা একটা স্থান যে এখান থেকে 10 ফিট উঁচু, এখান থেকে 30 ফিট উঁচু, এইটা হলো স্পেস। আর এই যে আমি দেখেন দাঁড়িয়ে আছি, বা এই যে টেবিলটা আছে, বা এই যে এটা স্পর্শ করতেছি, এটা একটা স্থান। এই স্থানটা হলো প্লেস। তো স্থানের পরেই আসে হচ্ছে কোনো অবস্থান আর কি। স্থানের পরেটা হলো যে কোনো অবস্থান। এই অবস্থানটা হতে পারে এলাকা ভিত্তিক, অবস্থাটা হতে পারে আঞ্চলিক। আমরা ভূগোলে অবস্থান দুই ধরনের অবস্থানের কথা বলে থাকি। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, একটা হচ্ছে আঞ্চলিক অবস্থান। যেমন আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে, যদি আমরা ভৌগোলিক অবস্থান বলি তাহলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে বলতে হবে যে আমাদের 20 থেকে 26 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এবং 88 থেকে 92 ডিগ্রি দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত আর কি। আর যদি আঞ্চলিক অবস্থান বলি তাহলে বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়া অঞ্চলের একটা দেশ আর কি। এই হচ্ছে আঞ্চলিক অবস্থান। তো আমরা আসি অঞ্চলটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। অঞ্চল হচ্ছে একটা বৃহৎ পরিসর, যেটা এলাকার চেয়েও একটু বড় আর কি, সেটাকে বলা হয় অঞ্চল আর কি। এখানে অঞ্চলের একটা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকতে পারে আর কি। যে সমধর্মী যে কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে অঞ্চলকে ইয়ে করা যায়। যেমন জলবায়ুর ভিত্তিতে এখানে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এখানে যেটা সমধর্মী, এই যে কোনো একটা বৈশিষ্ট্যের অথবা একাধিক বৈশিষ্ট্যের সমধর্মী অবস্থান যেখানে বিরাজ করতেছে, সেই এলাকাটাকে বলা হয় একটা অঞ্চল। যেমন আমাদের বাংলাদেশে যদি আমরা এইভাবে বলি যে বরিশাল অঞ্চল, ঢাকা অঞ্চল, হ্যাঁ, তারপরে হচ্ছে রাজশাহী অঞ্চল, পাবনা অঞ্চল, বগুড়া অঞ্চল, রাজশাহী অঞ্চল, এইভাবে আমরা যদি অঞ্চলের কথাগুলো বলে থাকি আর কি। কিন্তু আমরা অঞ্চল শব্দটার সাথে একটু ভালোভাবে পরিচিত হই। অঞ্চলের সম্পর্কে আমরা যে মতবাদ আছে সেগুলো আমরা একটু জানানোর চেষ্টা করব, যে কে অঞ্চল সম্পর্কে আঞ্চলিক ধারণা দিয়েছেন তারা আমরা জানার চেষ্টা করব। তার আগে আমরা অঞ্চল এর সাথে সম্পৃক্ত কতগুলো শব্দ আছে আমরা একটু জানার চেষ্টা করি আর কি। যেমন আমরা বলে থাকি, আমি একটু লেখারও চেষ্টা করি তাহলে তোমাদের হয়তো ধারণা হবে আর কি। যে যেমন আমরা চেষ্টা করি যে যেমন আমরা যে শব্দগুলোর শেষে অঞ্চল লাগাই আর কি, যেমন গ্রামাঞ্চল, হ্যাঁ, তারপরে শহরাঞ্চল বা নগরাঞ্চল, হ্যাঁ, তারপরে বনাঞ্চল, বা আমরা যেমন বলি সুন্দরবন অঞ্চল। তারপরে আমরা পাহাড়ি অঞ্চল, আবার আমরা পার্বত্য অঞ্চলও বলি আর কি, পার্বত্য অঞ্চল। একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার যে পাহাড় এবং পর্বতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। 600 ফিট উচ্চতা থেকে 2000 ফিট উচ্চতা পর্যন্ত হচ্ছে পাহাড়, আর 2000 ফিটের উঁচু কিন্তু তার চূড়া থাকতে হবে। 2000 ফিটের উঁচু কিন্তু তার চূড়া নাই, উপরিভাগ সমতল, তাহলে সেটা মালভূমি। আর যদি সেটা যদি চূড়া থাকে তাহলে সেটা হলো পর্বত। যেমন আমাদের দেশে তাজিং ডং সবচেয়ে উঁচু পর্বত আর কি, তারপরে হচ্ছে
কেওক্রাডং, তারপর হচ্ছে চিম্বুক পাহাড়, তারপর চন্দ্রনাথ পাহাড়, তারপরে খাগড়াছড়ির আলোটিলা। এই পর্বতগুলো হচ্ছে আমাদের এই পর্বত বলে থাকে আর কি। আর আমাদের পাহাড়, যে আমাদের বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়, গারো পাহাড়িয়া অঞ্চল আমরা বলে থাকি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল, আমরা এই শব্দটাও ইউজ করি আর কি, যে ভূমিকম্প প্রবণ অঞ্চল। আমরা ভৌগোলিকভাবে যে অঞ্চলগুলোর কথা বলে থাকি আর কি, সেগুলো আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে ভূমিকম্প প্রবল অঞ্চল, তারপরে হচ্ছে মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, তারপরে প্লাবনভূমি অঞ্চল, তারপরে অববাহিকা অঞ্চল, নদী অঞ্চল, তারপরে আমরা ভৌগোলিকভাবে যে সমস্ত বিষয়ের সাথে অঞ্চল শব্দটা ব্যবহার করি, আমরা সেটা একটু জানার চেষ্টা করতেছি। বদ্বীপ অঞ্চল, বদ্বীপ অঞ্চল আমরা একটু জানার, বদ্বীপ অঞ্চল। তারপরে খাঁড়ি অঞ্চল, আমরা বদ্বীপ সম্পর্কে জানি যে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, যেটার নাম হচ্ছে গ্যাঞ্জেস ডেল্টা। হ্যাঁ, সেটাকে আমরা বাংলায় বলি হলো গাঙ্গেয় বদ্বীপ। এই বদ্বীপটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশ এবং ভারতে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে চরাঞ্চল, সাধারণত নদীতে দেখা যায় আর কি, চরাঞ্চল। তারপর হচ্ছে উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, তারপর হচ্ছে উপকূলীয় অঞ্চল, তারপরে হচ্ছে দুর্গম অঞ্চল। আমরা এই শব্দগুলো, দুর্গম অঞ্চল, মরু অঞ্চল, মেরু অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, তারপরে বরফাচ্ছন্ন অঞ্চল, তারপরে আমরা মহাদেশীয় তলদেশের যখন ভূপ্রকৃতি আলোচনা করি, ঠিক তখনও আমরা আরো দুইটা অঞ্চলের কথা আমরা জানি। একটা হলো তটদেশীয় অঞ্চল। হ্যাঁ, তটদেশীয় অঞ্চল, আর এটা হচ্ছে হলো ঝিনুক অঞ্চল। আমরা এই দুইটা অঞ্চল সম্পর্কে একটু কথা বলি। তটদেশীয় অঞ্চল বলতে হচ্ছে জোয়ার ভাটার পানি যে পরিমাণ, জোয়ারের পানি যে পরিমাণ উপরে ওঠে এবং ভাটার সময় যে পরিমাণ নিচে নেমে যায় আর কি, সেই অঞ্চলটাকে বলা হয় হলো তটদেশীয় অঞ্চল। সেখানে সাধারণত বীজ দেখা যায়, সমুদ্র সৈকত দেখা যায় আর কি। আর ঝিনুক অঞ্চল হচ্ছে যে তটদেশীয় অঞ্চল থেকে আর কি, তটদেশীয় অঞ্চল থেকে একেবারেই মহীসোপানের শেষ পর্যন্ত, আসলে মহীঢালের প্রান্ত পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় হলো ঝিনুক অঞ্চল। তারপরে আমাদের দেশে যেমন আমরা বরেন্দ্র অঞ্চল, আমাদের প্লাইস্টোসিন যুগের চত্বর, এরকম আমরা বলে থাকি যে বরেন্দ্র অঞ্চল, মধুপুর অঞ্চল, ভাওয়াল অঞ্চল, এরকম আমরা বলে থাকি আর কি। আরো আমাদের যদি জনপথের ক্ষেত্রে আমরা বলে থাকি যে সমতট অঞ্চল, হ্যাঁ, পাদদেশীয় অঞ্চল, পাদদেশীয় অঞ্চল। আমরা এভাবেও পাহাড়ের পাদদেশে সাধারণত এটা দেখা যায়, যে পাদদেশীয় অঞ্চল। আরো আছে আমাদের কার্স্ট অঞ্চল, সাধারণত চুনা পাথরের, আমরা আর একটা জানি যুগোস্লাভাকিয়ায় আছে এটা কি, চুনা পাথর এলাকায়, যে কার্স্ট অঞ্চল। কার্স্ট অঞ্চল আমরা সাধারণত পড়ে থাকি।
নিম্নাঞ্চল, উচ্চাঞ্চল, আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি আর কি। তারপরে দিকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন উত্তরাঞ্চল, হ্যাঁ, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল, এগুলো আমরা সাধারণত দিক দিয়ে যদি আমরা বলে থাকি তাহলে আমরা এরকম কথাগুলো বলে থাকি। তারপরে আমরা যদি যেমন আমরা অর্থনৈতিক ভূগোলে আমরা এগুলো বলে থাকি, যেমন অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল। সম্প্রতি আমাদের দেশে সরকার বাংলাদেশে প্রায় 100টা ইকোনমিক জোন, যেটাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে আমরা ইকোনমিক জোন নামে পরিচিত, যদিও কিন্তু সেটা বলা আমরা তার মানে হচ্ছে যে অর্থনৈতিক অঞ্চল। এরকম একটা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতেছে যেখানে শিল্প কারখানা হবে আর কি। তো সেখানে আরও আমরা এই সাথে আমরা দেখি যে কার্মিক অঞ্চল, কার্মিক অঞ্চল যেখানে কর্মচঞ্চলতা থাকে, এরকম একটা বিষয় আর কি, কার্মিক অঞ্চল। শিল্পাঞ্চল, আমরা সাধারণত এই কথাগুলো বলে থাকি যেখানে শিল্প থাকে, যেমন তেজগাঁও এলাকা, এটা বা টঙ্গী এলাকা বা নারায়ণগঞ্জ এলাকা বা গাজীপুর এলাকা, এগুলো সাধারণত খুলনার যেমন খালিশপুর এলাকা, হ্যাঁ, এরকম, এটা হলো শিল্পাঞ্চল। তারপরে থাকে জনসংখ্যার ভিত্তিতেও অঞ্চলকে আবার ভাগ করা যায়, যেমন জনঘন অঞ্চল, জনঘন অঞ্চল, জনবিরল অঞ্চল, তারপর হচ্ছে জনবহুল অঞ্চল। যেমন বাংলাদেশের ক্ষেত্রে জনবহুলটা না দিয়ে জনঘন অঞ্চলটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর কি। কারণ জনবহুল অঞ্চল, যেমন আমরা এটাকে ভারতকে বলতে পারি, আমরা চীনকে বলতে পারি, কিন্তু জনঘনত্বের দিক থেকে কিন্তু বাংলাদেশে বেশি। এই জন্য আমাদের দেশটা হলো জনঘন অঞ্চল আর কি, যদি জনসংখ্যার ক্ষেত্রে আমরা বলি। মধ্যাঞ্চল, আমরা এই কথাটাও ব্যবহার করি, হ্যাঁ, যে মধ্য অঞ্চল, হ্যাঁ, মধ্যাঞ্চল শব্দটা আমরা সাধারণত ব্যবহার করি। তারপরে আমরা যদি গভীরতার ক্ষেত্রে আর কি, আমরা এই কথাগুলো, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, যে গভীর অঞ্চল, গভীর অঞ্চল, অগভীর অঞ্চল, অগভীর অঞ্চল। তারপরে আমরা নদ নদীর ক্ষেত্রেও আরেকটা, যেমন পানির ক্ষেত্রে আর কি, বিলাঞ্চল, বিল এলাকা যেটা আর কি, বিলাঞ্চল। হাওর অঞ্চল আমরা এটা বলে থাকি আর কি, হাওর অঞ্চল বা বাওড় অঞ্চল, হাওর অঞ্চল। হাওর অঞ্চল, এই শব্দগুলো ভালো হচ্ছে না, হাওর অঞ্চল বলে থাকি। আরও আমরা জলবায়ুর ক্ষেত্রে বা আমরা অক্ষাংশ ভিত্তিক যে অবস্থানগুলো, সেখানে আমরা সাধারণত বলে থাকি, যেমন নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলও বলি, বা নিরক্ষীয় অঞ্চল, শুধু নিরক্ষীয় অঞ্চলও আমরা বলে থাকি আর কি, বা মৌসুমী অঞ্চল, মৌসুমী অঞ্চল, হ্যাঁ। তারপর হচ্ছে ভূমধ্য সাগরীয় অঞ্চল, ভূমধ্য সাগরীয় অঞ্চল। তারপর হচ্ছে আমরা যেমন তুন্দ্রা অঞ্চলকে আমরা লিখে ফেলেছি আর কি, নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল। আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি আর কি। তারপরে আমরা জলবায়ু অঞ্চল, শুধু এই কথাটাও আমরা ব্যবহার করে থাকি, হ্যাঁ, জলবায়ু অঞ্চল। আমরা জলবায়ুর ক্ষেত্রে সাধারণত এই জিনিসগুলো ব্যবহার করে থাকি আর কি। যেমন আমরা জলবায়ু অঞ্চলের ক্ষেত্রে আমরা, বা নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা আমাজন অঞ্চলটা, আমাজন অঞ্চল, এটাও আমরা ব্যবহার করে থাকি আর কি, আমাজনীয় জলবায়ু। যেমন নিরক্ষীয় জলবায়ুকে এটা উষ্ণ জলবায়ু, উষ্ণ আর্দ্র জলবায়ু বলা হয়, আবার এটাকে নিরক্ষীয় জলবায়ু বলা হয়, এটাকে বিষুবীয় জলবায়ু বলা হয়, এটাকে আমাজনীয় জলবায়ু বলা হয় আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে
তৃণভূমি অঞ্চল, যেমন উদ্ভিদের ক্ষেত্রে আর কি আমরা এটা বলে থাকি আর কি যে তৃণভূমি অঞ্চল। হ্যাঁ, মৌসুমী অঞ্চল যেমন আমাদের আরো আরো আছে এখানে জলবায়ু অঞ্চলের মধ্যে নাকি ইয়ার মধ্যে, আর যেমন ক্রান্তীয় অঞ্চল। হ্যাঁ, ক্রান্তীয় অঞ্চল যেমন আমাদের বাংলাদেশ, কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে। আমরা কুমিল্লা শহরের খবর জানি যে কুমিল্লা শহরের মধ্যে টমসম ব্রিজ নামে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে এই রেখাটা গিয়েছে আর কি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, যেটাকে আমরা বলি কর্কটক্রান্তি রেখা। সেই কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে দেখি আমাদের এই দেশটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চলের দেশ, বা আমাদের জলবায়ুটিকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। হ্যাঁ, তাহলে এই ক্রান্তীয় অঞ্চল এই শব্দটা ব্যবহার হয় আর কি। তৃণভূমি অঞ্চল, আমরা যেমন তৃণভূমি অঞ্চল। উদ্ভিদ অঞ্চল, উদ্ভিদ অঞ্চল। প্রাণী অঞ্চল, আমরা প্রাণী ভৌগোলিক অঞ্চলের কথাও বলেছি, শুধু প্রাণী পাওয়া যায় আর কি। আমরা একটা জিনিস খেয়াল যে যেখানে উদ্ভিদ থাকে সেখানে বলা হয় ইকো পার্ক, যেমন ইকো পার্ক শুধু উদ্ভিদ যেখানে দেখা যাবে, আর যেখানে প্রাণীর সমাবেশ বেশি দেখা যাবে সেটাকে বলা হবে সাফারি পার্ক। হ্যাঁ, আমাদের দেশে সাফারি পার্ক এবং ইকো পার্ক আছে অনেক জায়গায় আর কি। তার মধ্যে যেমন বঙ্গবন্ধু সাফারি পার্ক, হ্যাঁ, দুলা হাজরা সাফারি পার্ক, আবার ইয়াতে আছে কি এর নাম, ইকো পার্ক, কি এর নাম, সীতাকুণ্ড ইকো পার্ক আছে আর কি এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা তৃণভূমি অঞ্চল, ক্যাকটাস অঞ্চল, ক্যাকটাস অঞ্চল সাধারণত মরুভূমি এলাকায় দেখা যায় আর কি ক্যাকটাস অঞ্চল। আরও আমরা যেটা যেমন উর্বরতার ক্ষেত্রে আমরা সাধারণত উর্বর অঞ্চল, অনুর্বর অঞ্চল এই শব্দগুলো ব্যবহার করে থাকি। উর্বর অঞ্চল, অনুর্বর অঞ্চল, হ্যাঁ, তারপরে বৃষ্টিহীন অঞ্চল, বৃষ্টিহীন অঞ্চল, বৃষ্টিবহুল অঞ্চল, বৃষ্টিবহুল অঞ্চল। তারপরে আমরা শীতল অঞ্চল, শীতল অঞ্চল। তারপর হচ্ছে শুষ্ক অঞ্চল, শুষ্ক অঞ্চল। আমরা আরো লিখি আর্দ্র অঞ্চল। হ্যাঁ, আর্দ্র অঞ্চল। এই শব্দগুলো আমরা সাধারণত আর যে জিনিসটা আমরা ব্যবহার করে থাকি সেটা হলো যেমন প্রাকৃতিক অঞ্চল, আমরা বলে থাকি যে প্রাকৃতিক অঞ্চল। হ্যাঁ, প্রাকৃতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল, ধনী অঞ্চল, গরিব অঞ্চল এই শব্দগুলো আমরা লিখে থাকি আর কি। তারপরে আরো আমরা যেগুলি ভাষা অঞ্চল, যেমন বাংলা ভাষী অঞ্চল, হ্যাঁ, উর্দুভাষী অঞ্চল, হিন্দি ভাষী অঞ্চল, ইংরেজি ভাষী অঞ্চল, এরকম জাপানি ভাষা অঞ্চল, ভাষা অঞ্চলকেও আমরা বলে থাকি যে বরিশাল অঞ্চলের একটা ভাষা আছে, চট্টগ্রাম অঞ্চলের একটা ভাষা আছে, সিলেট অঞ্চলের একটা ভাষা আছে, ময়মনসিংহ অঞ্চলের একটা ভাষা আছে, ঢাকা অঞ্চলের একটা আঞ্চলিক একটা ভাষা আছে আর কি সেই ভাষা। তারপরে রংপুর অঞ্চলের একটা ভাষা আছে, রাজশাহী অঞ্চলের একটা ভাষা আছে। আমাদের দেশের সবচেয়ে আদুরি ভাষা হচ্ছে রাজশাহী অঞ্চলের ভাষা আর কি। হ্যাঁ, ওরা যখন গালি দেয় তখনও বোঝা যায় না যেটা গালি দিচ্ছে আর কি। যেমন হয়তো বললো যে মামুর বেটা দেখিয়া চলবি না, হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী এই এলাকার আর কি হয়তো খুব বলবে যে বুললেতে বুললে বুলছে একটা কথা মামুর বেটা, এইটা হয়তো মামুর বেটা হচ্ছে অনেক বড় একটা গালি, কিন্তু আমরা হয়তো এটাকে স্বাভাবিকভাবেই নেই আর কি। তো আরও আছে যেমন আমাদের পাহাড়ি এলাকার ক্ষেত্রে বা ভৌগোলিক কোনো বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যেমন বলে থাকি ককেশাস অঞ্চল, বলকান অঞ্চল। হ্যাঁ, বলকান অঞ্চল, ককেশাস অঞ্চল, হ্যাঁ, পর্বতমালার সাথে আর কি। এটা হয়তো বাল্টিক অঞ্চল, এটা হয়তো সাগরের সাথে মিল।
হ্যাঁ, এটা হয়তো ভূমির সাথে মিল, বাল্টিক অঞ্চল, সাইবেরিয়া অঞ্চল, হ্যাঁ, সাইবেরিয়া অঞ্চল। এইভাবে আমরা অসংখ্য বিষয়ের সাথে অঞ্চল, বিশেষ করে আমরা ভূগোলে যে বিষয়গুলো অঞ্চলের সাথে আমরা সাধারণত যোগ করে আমরা কথা বলে থাকি, বা যে বিষয়গুলোর সাথে অঞ্চলের সম্পর্ক রয়েছে, আমরা সেই ধরনের অঞ্চলগুলো কথা আমরা বলার চেষ্টা করলাম। কিন্তু অঞ্চলের আসলে শ্রেণীবিভাগ প্রধানত 4 ধরনের অঞ্চলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক অঞ্চল, একটা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, একটা হচ্ছে রাজনৈতিক অঞ্চল, আর একটা হচ্ছে সাংস্কৃতিক অঞ্চল। এই ধরনের চার ধরনের অঞ্চলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক অঞ্চল, 1 নম্বর প্রাকৃতিক অঞ্চল, 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, 3 নম্বর হচ্ছে রাজনৈতিক অঞ্চল, আর 4 নম্বর হচ্ছে সাংস্কৃতিক অঞ্চল। এই প্রধান 4 ধরনের অঞ্চলকে আমরা পৃথিবীব্যাপী যদি আমরা ভাগ করি, বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, যে যে সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে সেগুলো যদি আমরা একসাথে করি, তাহলে যে অঞ্চলগুলো আমরা পাবো। যেগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলো যদি আমরা একসাথে করি, রাজনৈতিক যে যেমন গণতন্ত্র, ধনতন্ত্র, তারপরে হচ্ছে তোমার সমাজতন্ত্র, এরকম বা রাজতন্ত্র, এরকম যারা আছে সেগুলো যদি আমরা আলাদা করি, তাহলে সেখানে আর একটা অঞ্চল আমরা দেখতে পাই আর কি, যেমন মধ্যপ্রাচ্য অঞ্চল। হ্যাঁ, সাংস্কৃতিক অঞ্চল, আর সাংস্কৃতিক অঞ্চল হচ্ছে সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো নিয়ে যে অঞ্চলগুলো গড়ে ওঠে আর কি, যেমন সাংস্কৃতিক পরিমণ্ডল, শুধু যেমন আমাদের হয়তো কোনো তীর্থস্থান, যেমন আমাদের মক্কা মদিনা বা গয়া কাশী বেনারস, হ্যাঁ, মথুরা, এরকম যদি শব্দগুলো আমরা ইউজ করি, তখন আমরা মনে করি যে এটা কোনো ধর্মীয় অঞ্চলের কথা বলা হয়েছে বা ধর্মীয় বিষয়ের কথা বলা হয়েছে। বা আরব অঞ্চল বা মক্কা মদিনা, এখানে বলা হচ্ছে হয়তো ইসলামিক সংস্কৃতির কোনো একটা এলাকা আর কি। সেই ভিত্তিতে আমরা অঞ্চলের সাধারণত শ্রেণীবিভাগ করে থাকি আর কি। এছাড়াও অঞ্চলের অধ্যাত্মীয় তাহলে আমরা অঞ্চলের আরও যে শ্রেণীবিভাগগুলো আছে, অধ্যাত্মীয় অঞ্চল, নিরপেক্ষ অঞ্চল, বাহ্যিক অঞ্চল, ক্রিয়ামূলক অঞ্চল। আমরা একটু লেখার চেষ্টা করি। অধ্যাত্মীয়, তারপর হচ্ছে বাহ্যিক অঞ্চল, তারপর হচ্ছে নিরপেক্ষ অঞ্চল, তারপর হচ্ছে ক্রিয়ামূলক অঞ্চল, যেটাকে আমরা কার্মিক অঞ্চল বা বলে থাকি, ক্রিয়ামূলক অঞ্চল। তারপর হচ্ছে প্রাকৃতিক অঞ্চল, তারপর হচ্ছে জলবায়ু অঞ্চল, তারপর হচ্ছে এক বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল, এক বৈশিষ্ট্য আর বহু বৈশিষ্ট্য যুক্ত অঞ্চল, বহু বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল, পূর্ণাঙ্গ অঞ্চল, ভাষাভিত্তিক অঞ্চল। পূর্ণাঙ্গ অঞ্চল আর একটা হলো ভাষাভিত্তিক অঞ্চল। এইভাবে বৃহৎ পরিসরে প্রায় 10 ধরনের অঞ্চল আমরা দেখলাম আর কি। কিন্তু আমরা প্রধানত 4 ধরনের অঞ্চলের কথা আমরা বলেছি, যে প্রধানত 4 ধরনের অঞ্চল দেখা যায়। অঞ্চল থেকেই আসছে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি। অঞ্চল আসলে আমরা বলেছি যে অঞ্চল হলো এক বা একাধিক সমধর্মী গুণ বৈশিষ্ট্য একটি এলাকা আর কি।
সেটা হচ্ছে একটা অঞ্চল। যেমন বরিশালে আমরা যদি ভাষার কথাই বলি, যে বরিশালের ভাষা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বিরাজ করে। যেমন বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, এই অঞ্চল প্রায় মাদারীপুরের কিছু অংশ আর কি, যাই হোক, এই অঞ্চলটা দিয়ে কিন্তু একই ধরনের ভাষা হয় আর কি, একই ধরনের ভাষা ব্যবহৃত হয়। সেটা আমরা দেখতে পাই আর কি। আমরা ভৌগোলিক দৃষ্টিভঙ্গির কথা আমরা জানি যে নাকি আঞ্চলিক দৃষ্টিভঙ্গি অঞ্চল থেকেই আসছে, আঞ্চলিক দৃষ্টিভঙ্গি। এবং এই আঞ্চলিক দৃষ্টিভঙ্গি যে সমস্ত প্রবক্তগণ দিয়েছেন আর কি, তার মধ্যে জন গ্লাসন, দেবলিস, ভিডাল ডে লা ব্লাসি, দেমার্তেন, জা ব্রুনন, হ্যাঁ, আলফ্রেড হেডলার, কোপেন, পাওয়েল, হার্টসন, ডিকিনসন, হুইটসন, এই এই 10 জনের কথা আমরা জানি যে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি যারা প্রবক্ত তারা ওনারা দিয়েছেন আর কি। তার মধ্যে আমাদের গ্লাসন, দেবলিস এবং ব্লাসার, ভিডা ডে লা ব্লাসি, যেটা আমাদের ফরাসি, তার কথাই আমরা সবচেয়ে বেশি জানি আর কি। হ্যাঁ, অঞ্চলের কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে আর কি। আমরা যেমন অঞ্চলের নির্দিষ্ট আয়তন, অবস্থান এবং সীমানা থাকবে একটা অঞ্চলের। হ্যাঁ, প্রতিটি অঞ্চলের নির্দিষ্ট একটা সীমানা বা আয়তন বা একটা অঞ্চল থাকবে। যেমন আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চল, তার কিন্তু একটা আয়তন আছে আর কি। হ্যাঁ, যে দক্ষিণ এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে তার একটা কিন্তু আয়তন, একটা রাজনৈতিক একটা আয়তন আছে আর কি, তার অবস্থানও আছে আর কি, তার একটা সীমানাও আছে আর কি। তারপরে বিভিন্ন কেন্দ্র এবং প্রান্ত সীমা থাকবে, আঞ্চলিক সচেতনতা, আঞ্চলিকতাবাদ, তারপর হচ্ছে উচ্চতা এবং ঢাল অনুসারে নির্ধারিত ভূপ্রকৃতি। এটা অঞ্চলের সাধারণত পূর্ণাঙ্গ অঞ্চলের কিছু সমধর্মী বৈশিষ্ট্য আর কি, অঞ্চলের কিছু বৈশিষ্ট্য, যেমন উচ্চতা এবং ঢাল অনুযায়ী নির্ধারিত ভূপ্রকৃতি থাকবে আর কি। অর্থাৎ যেটা হতে পারে পাহাড়ি এলাকা, হতে পারে সমভূমি এলাকা, হতে পারে মালভূমি এলাকা, হ্যাঁ, হতে পারে বদ্বীপ এলাকা, হতে পারে প্লাবনভূমি এলাকা, এরকম অঞ্চল আলাদা আলাদাভাবে অঞ্চল হতে পারে। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ু প্রবাহের দিক, এগুলো অনুসারেও কিন্তু জলবায়ু এগুলো অনুসারে যে জলবায়ু সেটা অনুযায়ী কিন্তু অঞ্চলকে আলাদাভাবে একটা মানে ভাগ করা যায়। এটা অঞ্চলের একটা আলাদা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৃত্তিকা অনুযায়ী, মৃত্তিকা পার্শ্বচ্ছেদ অনুযায়ী যে এটা কোন মৃত্তিকার অঞ্চল, যেমন আমাদের প্রায় দেশটাই পলি দোআঁশ মাটি দিয়ে গঠিত আর কি, বাংলাদেশের পুরা। তাহলে এই মৃত্তিকার পার্শ্বচ্ছেদ অনুযায়ীও কিন্তু অঞ্চলে সাধারণত এরকম আলাদাভাবে ভাগ করা যায়। উদ্ভিদ দিয়েও ভাগ করা যায় আর কি। যেমন আমাদের ক্রান্তীয় অঞ্চলে যে উদ্ভিদগুলো হয় সেটা কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে হয় না, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে বা শীতপ্রধান অঞ্চলে যে উদ্ভিদগুলো সাধারণত দেখা যায় সেটা কিন্তু আবার আমাদের ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় না। যেমন আমাদের দেশে আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো আছে, কিন্তু ইংল্যান্ডে সেখানে নেই, এটা নেই। সেটা হচ্ছে আপেল, কমলা, আঙ্গুর, এগুলো ফল ওখানে আছে আর কি। এই জন্যই দেখা যায় যে ওরা আমাদের দেশে এরকম বলেছে যে আমাদের দেশে যেমন আম পড়লে ওরা বলতো যে ম্যানগো, মানুষ দৌড়ায়, কিন্তু ওরা তো ফলটা চিনতো না, কিন্তু ওর ফলটা কী করে আর কি। কিন্তু দেখা যেত যে আম পড়লে বৃদ্ধ থেকে শিশু থেকে বৃদ্ধ সবাই দৌড়ায়, এই জন্য ওরা নাম দিয়েছে, এর নাম দিয়েছে ম্যানগো আর কি, মানুষ দৌড়ায় আর কি। ভূমির ব্যবহার অনুযায়ী কিন্তু অঞ্চলকে আলাদা করা যায়। একক এলাকার উৎপাদনশীলতা, কোনো এলাকা আছে আমাদের, যেমন ধানের জন্য একটা বিশেষ অঞ্চল আছে, হ্যাঁ, সুগন্ধি ধানের জন্য একটা বিশেষ অঞ্চল আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে পাটের জন্য বিশেষ অঞ্চল আছে, তারপরে আমাদের তামাক উৎপাদনের জন্য বিশেষ অঞ্চল আছে, এরকমভাবে চা উৎপাদনের জন্য একটা বিশেষ অঞ্চল আছে। তাহলে এই যে ভূমির ব্যবহার, এই ভূমির ব্যবহারের উপরেও কিন্তু আমরা অঞ্চলকে আলাদাভাবে করতে পারি। জনসংখ্যার বন্টন, হ্যাঁ, জনসংখ্যার বন্টন অনুসারেও আমাদের জনসংখ্যার বন্টন অনুসারেও মানে আমরা পৃথিবীকে অঞ্চলে বিভিন্ন অঞ্চলে ভাগ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটাও আমরা আলাদা করে দেখাতে পারি যে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে পৃথিবীর আলাদা আলাদা অঞ্চল আমরা ভাগ করতে পারি। যেমন আমরা এমনি জানি যে শিল্প অঞ্চল মানে শিল্প সমৃদ্ধ অঞ্চল, যেমন G7 আমরা নাম শুনেছি আর কি। হ্যাঁ, এটা একটা জোট আর কি, সারা পৃথিবীর যারা শিল্প এবং অর্থনীতিতে যারা উন্নত দেশ, হ্যাঁ, শিল্প উন্নত দেশ, সেই সমস্ত দেশকে বলা হয় সাধারণত যারা প্রথম শ্রেণীর দেশ আর কি। যেমন আমরা প্রায় নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে আর কি। এরকম একটা এমবার্গো দিয়ে দেয় যার পার ক্যাপিটা ইনকাম এরকম, তাকে সাধারণত এরকম বলা হবে আর কি। যেমন আমরা জানি যে যার পার ডে ইনকাম $1 নিচে, তারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ। একেবারেই নিম্ন মানে একেবারে নিম্ন আয়ের, মানে যেটাকে বলা হয় এক্সট্রিম প্রভার্টি আর কি, চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে, যার দিনে ইনকাম $1 নিচে, এরকম যদি থাকে। তো এখান থেকে $425,
না 4125, ভুলে গেলাম আর কি। তো 1000 1045 $1045 পর্যন্ত যাদের ইনকাম, 1045 থেকে 4125 $, $4125। $1045 যার উপরে তারা হলো নিম্ন মধ্য আয়ের দেশ, আমরা নিম্ন মধ্য আয়ের দেশের মধ্যে পড়ি আর কি। তো সেখানে অনেকগুলো ইয়ে আছে যে আমাদের ঝুঁকি মোকাবেলার সামর্থ্য কতটুকু আছে, সেগুলো দিয়ে কিন্তু অঞ্চলকে সাধারণত একটা মানে অর্থনৈতিক অঞ্চল এইভাবে আলাদা করা যায় আর কি। নিম্ন মধ্য অঞ্চল, মধ্যম আয়ের অঞ্চল, তারপর হচ্ছে উচ্চ আয়ের অঞ্চল। উচ্চ আয়ের অঞ্চল এরকম আমরা বেশি আমরা বলি যে সাধারণত $12,000 উপরে যাদের ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, তাদের সাধারণত আমরা উচ্চ আয়ের দেশ বলে থাকি। কিন্তু তার মধ্যেও আবার শিল্প উন্নত, সব দিক থেকে উন্নত দেশে এরকম একটা গ্রুপ আছে যেরকম G7। হ্যাঁ, G7-এর যেমন আমাদের এশিয়ার মধ্যে শুধু আছে জাপান আর কি G7-এর সদস্য, যেমন আমেরিকা আছে, কানাডা আছে, তারপর হচ্ছে জার্মানি আছে, তারপরে ইতালি আছে, ফ্রান্স আছে, ইংল্যান্ড আছে এখানে, আর ওইখানে আছে আমেরিকা, কানাডা, আর এদিকে হচ্ছে জাপান। এই হচ্ছে মোটামুটি আমরা যদি বলি যে অঞ্চল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা, তোমাদেরকে আজকে এটুকুই।